বিএনপি এখনও 2001-এর যে ইলেকটোরাল ডেমোগ্রাফি আছে তার থেকে বের হয়ে আসতে পারে নাই। কোন আসন থেকে কোন নেতা এমপি হয়ে আসতে পারবেন, কি বাস্তবতা আছে এগুলো, এবং সেটা তার এখতিয়ার, এটা একান্তই বিএনপির জুরিসডিকশন। তবে এই ব্যাপারে এক্সক্লুসিভলি মন্তব্য করবার জায়গা বিএনপির স্ট্যান্ডিং কমিটি, যেহেতু তাদের গঠনতন্ত্র মোতাবেক বিএনপির স্ট্যান্ডিং কমিটি হচ্ছে তাদের নমিনেশন বোর্ড আর কি। দ্বিতীয় কথা হচ্ছে, বিবিসি বাংলার সাথে তারেক রহমান গত মাসে সম্ভবত একটা সাক্ষাৎকার দিলেন। সেখানে উনি বলেছিলেন যে কি ধরনের ক্রাইটেরিয়া উনি বিবেচনায় নেবেন প্রার্থিতা দেবার ক্ষেত্রে। ওখানে উনি জিতে আসার সম্ভাবনা, এলাকার মানুষের সাথে কানেকশন, সংগঠনের নেতাকর্মীদের সাথে সম্পর্ক, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়ার কথা বলেছেন যেগুলো উনি বিবেচনায় নেবেন। বিএনপির বাহিরে থাকা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে মনে হয়েছে যে আমি যে প্রার্থী তালিকা দেখলাম এর ভিতরে ডমিনেন্ট ক্যান্ডিডেট হচ্ছে কাইন্ড অফে বলতে পারেন যে খালেদা জিয়ার যে দল, খালেদা জিয়ার যে বিএনপি, সেই বিএনপির নেতারা। এবং একটা টেনশনের কথা মির্জা ফখরুল সাহেব এর আগে বেশ কয়েক বছর আগে টেনশনের কথা বলেছেন যে পুরাতন প্রজন্মের যারা ওল্ড স্কুল বিএনপি লিডার ছিলেন তাদের সাথে নতুন প্রজন্মের লিডারশিপ এবং যারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছেন তেমন মানুষদের সাথে তারেক রহমানের রাজনীতি করবার মধ্যে একটা জেনারেশনাল গ্যাপ আছে। এই গ্যাপের বাস্তবতায় এখন যেটা আবার প্রমিনেন্ট হয়ে আসলো, মনে হচ্ছে যে এত বছর ধরে আমরা দেখলাম যে অ্যাক্টিং চেয়ারম্যানই আসলে দল চালাচ্ছেন, কিন্তু সেখান থেকে আবার দেখতে পাচ্ছি যে ওল্ড স্কুল পলিটিশিয়ান যারা ছিলেন বিএনপির তাদেরকে আবার ফ্রন্ট লাইনে নিয়ে আসা হয়েছে, যাদেরকে অনেককে বহিষ্কার করা হয়েছিল, শোকজ করা হয়েছিল। এমন অনেকদিন একটা সংস্কারপন্থী বলে বিবেচিত ছিলেন 111-এর সময়, যাদেরকে বিএনপিতে সাইডলাইন করে রাখা হয়েছিল, এমন অনেক মানুষদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। এবং বেগম খালেদা জিয়াকে 3টে আসনে নমিনেশন দেওয়া হয়েছে। তো আমরা তো বরাবরই ওনার স্বাস্থ্যের অবস্থা জানি, উনি অসুস্থ মানুষ। চেয়ারপারসনকে ফ্রন্টে নিয়ে আসার মানে হচ্ছে যে আগামী দিনের পলিটিক্সেও বিএনপির লিডারশিপ আকারে বেগম খালেদা জিয়াকে পোর্ট্রে করা হচ্ছে, এটা একটা জায়গা আর কি। দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপির এই নমিনেশন ফ্যাক্টর থেকে আমরা যেটা দেখতে পেলাম 24-এ যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, এটার মধ্য দিয়ে যে একটা জাতির আকাঙ্ক্ষা পরিবর্তন হয়ে গেছে, নতুন আকাঙ্ক্ষার জন্ম হয়েছে, সেইটার রিফ্লেকশনে যথেষ্ট ঘাটতি আছে। বিএনপির 31 দফার যে ভিশন আছে তার সংস্কারের, ঐকমত্য কমিশনের লম্বা আলোচনা, বিএনপির জুলাই সনদ স্বাক্ষর করা থেকে শুরু করে যেই ধরনের পরিবর্তনের রাজনীতি বিএনপি বলেছে গত কয়েক বছর থেকে বিভিন্ন ফোরামে এবং তাদের সিনিয়র লিডাররা সহ, এইটা যে ধরনের প্লেয়ারদেরকে দিয়ে বাস্তবায়ন করা হবে সে কাজটা মিলছে না। যেমন ধরেন, আপনি মেসি আর রোনাল্ডোকে দিয়ে যদি বিশ্বকাপ ক্রিকেটের টিম তৈরি করেন, এইটা আপনি আসলে ডেলিভার করতে পারবেন না। যদিও তারা ভালো প্লেয়ার, কিন্তু সে হচ্ছে ফুটবলের পিচে ভালো প্লেয়ার, সে আসলে ক্রিকেটের পিচে ভালো খেলতে পারবে না। তো 24-এর যে গণ অভ্যুত্থান, দেশের 6.5 কোটি মানুষ ভোট দেয় নাই, বয়স 35-40, বিভিন্ন জরিপ বলছে যে প্রায় 60-62% মানুষ এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে, তারা কোথায় ভোট দিবেন অথবা জানেন না। এই বাস্তবতায় যে প্রার্থী তালিকাটা দেখলাম সেটা সম্ভবত বিএনপির লিডারশিপের গত কয়েক বছরের বক্তব্য এবং তার যে 31 দফার ভিশন, এই ভিশনের সাথে যায় না। তারপরে 2-4টা ভালো পিক যে নাই এর ভিতরে, এটা আমি বলবো না। যেমন ধরেন, সানজিদা তুলিকে ঢাকা 14-তে নমিনেশন দিয়েছে, মায়ের ডাকের সমন্বয়ক। আমরা লম্বা সময় রাস্তায় একসাথে লড়াই করেছি গুম পরিবারের জন্য। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরীকে নমিনেশন দিয়েছে, ইটস এ গুড পিক, কোনো সন্দেহ নাই। আমাদের ডিপার্টমেন্টের ছোট বোন পুতুলকে নাটোরে নমিনেশন দিয়েছে। নওশাদ জমির ভাইকে পঞ্চগড়ে নমিনেশন দিয়েছে, ইটস এ ব্রিলিয়ান্ট পারসন। এর বাইরে আবার দেখেন যে এখানে আমার লার্নার ফ্রেন্ড রুবিন আছে, রুবিনকে নমিনেশন দেওয়া হয়নি। এখন রুমিনের রাজনৈতিক ভুলভ্রান্তি নাই, অথবা সে কোনোভাবে পলিটিক্যালি আপসেট করতে পারে দলকে, এমন কাজ করেন নাই, এমনটা হয়তো দল মনে করে না। বাট এটাও তো মনে রাখতে হবে যে গত 15-16 বছরে বিএনপির হয়ে রাস্তায়, টকশোতে, টেলিভিশনে, সংসদে কে কতজন চিৎকার চেঁচামেচি করেছে। আমরা তো বহু স্ট্যান্ডিং কমিটির সদস্যের কথা শুনেছি, ওদেরকে ফোন দিয়ে পাওয়া যায় নাই। তো কিন্তু রুবিন তো কন্টিনিউয়াসলি এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে, লড়াই করেছে, গণমাধ্যমে কথা বলেছে, বিএনপিকে ডিফেন্ড করেছে। তো সেই জায়গাতে এটা অবশ্যই নতুন জেনারেশন, প্রফেশনালদেরকে পলিটিক্সে আনা, মেয়েদেরকে ডাইরেক্ট ব্যালটিং আনা, এই প্রত্যেকটা প্রিন্সিপালের সাথে আবার কন্ট্রাডিক্ট করে। তো সেই জায়গাতে এবং দেখেন যে একজনকে নমিনেশন দিয়ে লেস দ্যান 24 আওয়ার্স আবার তাকে জয় বাংলার অনুসারী হিসাবে তাকে আবার সাসপেন্ডও করতে হয়েছে। তো সেইটা বোঝা যাচ্ছে যে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যে অ্যাক্টিং চেয়ারম্যানকে কারা আসলে গাইড করছেন না মিসলিড করছেন। এই গাইড করছেন না। দেখুন, বিএনপির কিছু অসাধারণ ভূমিকা ছিল যেটা রাষ্ট্র কাঠামো বাঁচাতে এই ক্রাইসিস টাইমে হেল্প করেছে। একটা রাষ্ট্রপতির ইস্যুতে তারা বলেছে রাষ্ট্রপতি রাখতে হবে, সংবিধান ইস্যুতে গণপরিষদ বা সংবিধান ছুড়ে ফেলার ব্যাপারে তারা সমর্থন দেয়নি। সেনাপ্রধানের বিষয়েও তারা একসময় পজিটিভ কথা বলছে, সেনাবাহিনীকে ডিস্টার্ব করা যাবে না। তারা জাপা অফিসে আগুন দেওয়ার পরে একটা নিন্দা প্রস্তাবও পাঠিয়েছিল, এটাও খুব ভালো নিদর্শন।
তারা প্রথম থেকে বলেছিল আওয়ামী লীগকে ব্যান করা যাবে না। এরপরে যখন আওয়ামী লীগ ব্যান হয়ে গেল তখন ওই 2 দিন তারা কোনো কথা বলেনি। ওই 2 দিনেই আমার মনে হয় বিএনপিকে ছাড়া এত বড় সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করা যায় এটা বাস্তবায়ন হয়ে গেল। ওখান থেকে একটা রিট্রিট শুরু হলো বিএনপির গোড়া থেকেই মনে হচ্ছিল যে কোনো মূল্যে বুঝিয়ে সুঝিয়ে ডক্টর ইউনূস স্যারকে জিয়াউর রহমানের সাথে সমতুল্য করে সব কিছু মেনে নিয়ে একটা ভোট হলেই হবে। সব কিছু মেনে নিয়ে ভোট হয় না। 270 দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা হবে, এটা অবশ্য পরে শুনলাম বাদ দিতে পারে। এইটা তো নজিরবিহীন। আপনি কিভাবে একটা পার্লামেন্টকে 270 দিনের মধ্যে অ্যাজ ইট ইজ ভার্বাটিম একটা প্রপোজাল বাধ্য করতে পারবেন? প্রসেসটা হচ্ছে সংসদে ড্রাফট হবে, ড্রাফটের পরে সেটা কমিটিতে যাবে, কমিটি থেকে সেটা হাউসে টেবলড হবে, টেবলটা সেখানে একটা উত্থাপনে আপত্তি হবে, সেখান থেকে এটা আবার কমিটিতে যাবে, কমিটি থেকে আবার পার্লামেন্টে আসবে, সংশোধনী সহ জনমত যাচাই সহ সেখানে আলোচনা হবে, তারপরে সংসদে পাশ হবে, তারপরে গণভোটে যাবে, তারপর রাষ্ট্রপতি অ্যাসেন্টে যাবে। গণভোটটা মূলত রাষ্ট্রপতি বলবে যে ইহা সংসদে পাশ হয়ে আছে, এখন আমি সম্মতি দিব, আপনাদের মতামত কি? প্লেন ল্যাঙ্গুয়েজে এইটাই। তো এইটার উল্টোটা এখন হচ্ছে, ব্যতিক্রমী সময় কিছুটা উল্টো হতে পারে, কিন্তু ওই যে বললাম এখন তো ডক্টর নেসেসিটি নাই, এখন হচ্ছে ডক্টর অফ অ্যানার্কি অ্যান্ড ক্রাইসিস অ্যান্ড কনফিউশন। যে কোনোভাবে হোক দ্বন্দ্ব লাগাতে হবে, এবং দ্বন্দ্ব লেগে গেছে, কিন্তু এটা আর্টিফিশিয়াল হতে পারে, জেনুইনও হতে পারে। বিএনপি কি ফাঁদে পড়েছে? মানে বিএনপির সাথে মনে হচ্ছে জামাত, বিএনপি, এনসিপি, 3টা বাংলাদেশের দল, আর কোনো দল নাই। বাংলাদেশে 18 কোটি লোকের মালিকানায় 3 দলের সংবিধানে ওনারাও ছিল সবাই, কিন্তু ভিজুয়ালি মনে হচ্ছে 3টা পক্ষ। বিএনপির ফাঁদটা হচ্ছে তাকে এনসিপি স্টেজে নামিয়ে আসা হয়েছে মূল্যায়নের দিক থেকে, সেটাই সরকার করেছে এবং ডিজাইনের পার্ট হিসাবেই করেছে। আর এখানে 30টি দলকে ডাকা হয়নি, এটা নিয়ে অনেকেই বলবে স্বৈরাচারের দোষ ট্যাগিং আছে। আপনি তো সংবিধানটা বাংলাদেশের করছেন, এটা বাংলাদেশের গত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের সংবিধান না, কিন্তু এটা সকলের সংবিধান। 71 সালে যে সংবিধান হয়েছে ওটা তো সকলেরই সংবিধান ছিল, এটাও তাই। 71 সালে সংবিধানের পরে অল্প পার্সেন্টেজ কিছু লোকের বাইরে সবাই সেখানে সম্মতি ছিল। 91-তে যে ঐক্যমত হয়েছিল সেখানে সকল দল ছিল, একটা দল বাদ যায়নি। এই প্রথম 30টি নিবন্ধিত দল বাদ দিয়ে একটা সংশোধনী, একটা সংস্কার হলো, এটি সর্বজনীন হলো না এবং এটিতে ওনারশিপ আসলো না। বাংলাদেশের 56টি দলের মধ্যে সকলেই ওনারশিপ দরকার ছিল। আওয়ামী লীগ তখন ব্যান ছিল, সেটা আওয়ামী লীগ বাদ দিতে পারে, প্রক্রিয়ায় বাকিদের স্পেক ছিল। এই যে সরকারটি এক দলকে নিল, এক দলকে বাদ করে দিল, তার মানে এই সরকার নিরপেক্ষ না, এই সরকার অ্যাকাউন্টেবল না। কারণ এই সরকারের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? তারা যদি আজকে চলে যায়, তাদের ভুলগুলোর জন্য তাদেরকে আমরা কিভাবে অ্যাকাউন্টেবল করবো? এই সরকার অ্যাকাউন্টেবল না, নিরপেক্ষ না, তাহলে নিরপেক্ষ ভোট কিভাবে করবে? এই সরকার প্রথমেই একটা ভাগ করে ফেলেছে, এখন ভাগের মধ্যে একটা ভাগ হয়ে গেছে। যেমন এই গতকালকেই সরকার বললো যে এখন রাজনৈতিক দলগুলো ঠিক করবে গণভোট আগে নাকি সংসদ নির্বাচন আগে, অর্থাৎ বলটা ঠেলে দিল রাজনৈতিক দলের মধ্যে। তার আগে 3টা দল করে ফেলছে উনি, তো 3টার মধ্যে 2টো এখন যা বলবে উনি বলবে 3টার মধ্যে 2টো এটা মেনেছে, আমি এটা মেনে নেবো। তো এগুলো ছাড়িয়ে একটা শব্দ কিন্তু চলে আসছে, সেফ এক্সিট। এই শব্দটা আসছে এবং এটার গুরুত্ব আছে। সঠিকভাবে যদি এই সরকার এই সমাধানগুলো করতে না পারে, 1 মিনিট শেষ করে দিচ্ছি, তাহলে সেফ এক্সিটের প্রবলেম হবে। সমাধান হচ্ছে নির্দলীয় কেয়ারটেকার গভর্নমেন্ট করা, যারা নিরপেক্ষ হবে। এই সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে, নো ডাউট। সবগুলোকেই ওয়েলকাম জানানোর মতো, স্বাগত জানানোর মতো পরিবর্তন। আমি বরাবরই বলেছি যে বাংলাদেশে নির্বাচনে আলোচনাতে যে বিষয়গুলোকে সবচেয়ে মুখ্য আকারে বলা হচ্ছে, এখানে আমি বোধ করছি যে এর থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবসময় আলোচনার বাইরে থেকে যাচ্ছে। তার ভিতরে সবচেয়ে বড় জায়গা হচ্ছে সংখ্যার ভোটারকে কিভাবে চিন্তার ভোটার বানানো যায়, আর দ্বিতীয়ত হচ্ছে খরচের ব্যাপারটাকে অ্যাড্রেস করা। এই 2টা বিষয়কে প্রপারলি যদি নির্বাচন কমিশন এবং রাষ্ট্র সবাই মিলে যদি অ্যাড্রেস না করে, তাহলে এখানে গণতন্ত্রের যে মূল্যবোধ তৈরি হওয়া দরকার সমাজে, সেটা তৈরি হবে না। এবং দুঃখজনকভাবে হলো সত্য যে আমরা গত বছরের পর বছর ধরে এগুলো নিয়ে কথা বলেছি, গণ অভ্যুত্থানের পরে কথা বলেছি, নির্বাচন কমিশনের সাথে দেখা করে কথা বলেছি, এবং এর কোনো কিছুর মধ্যে দেখবেন যে আমার এই যে 18 বছর বয়স্কের তালিকাভুক্ত 12.5 কোটি মানুষ, এই মানুষগুলোর ভোটার হওয়াটা মানে কি, এইটা তাদেরকে কোনোদিন বোঝানো হয়নি। আপনি দেখবেন যে যখনই আচরণবিধির আলোচনা আসে অথবা নিয়ম নীতি করবার প্রশ্ন আসে, সেটা থাকে হচ্ছে প্রার্থী কেন্দ্রিক। প্রার্থী কি করতে পারবে, কি করতে পারবে না, কতটুকু পারবে, কতটুকু পারবে না। কিন্তু ভোটের তো একটা বড় উপকরণ হচ্ছে ভোটার। প্রার্থী টাকা দিলে অপরাধ হবে যদি ব্যক্তি টাকা নেন ভোটার। প্রার্থী অটো রিক্সা হাবি জাবি পাঠাবে না, কিন্তু রাষ্ট্র কি বিকল্প ট্রান্সপোর্ট ব্যবস্থা করছে, ট্রলার দিচ্ছে? নদী পার হয়ে কেন একটা কৃষক, একটা গরিব মানুষ ভোট দিতে আসবে? তো সেই জায়গাতে রাষ্ট্রর এই জায়গাগুলো, যে ভোটারদেরকে একটা প্রোটোকল তৈরি করা, আচরণবিধি তৈরি করা, ট্রেন করা। এখন প্রশ্ন হচ্ছে 12.5 কোটি মানুষ কিভাবে করব এত অল্প সময়? দেখেন, বাংলাদেশের সোশ্যাল যে ফ্যাব্রিক আছে, সেই ফ্যাব্রিকে এই কাজটা করা খুব সহজ একটা কাজ। বাংলাদেশের প্রত্যেকটা কমিউনিটি মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষক দ্বারা পরিবেষ্টিত।
হেন কোনো কমিউনিটি নাই যারা এই প্রতিষ্ঠানগুলোর বাইরে বাস করেন, এবং তারাই কিন্তু দেখবেন নির্বাচনে কিন্তু এই মানুষগুলো কিন্তু পোলিং অফিসার, তারপরে প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রত্যেকটা সেন্টারে। তো রাষ্ট্র কিন্তু এই মানুষগুলোকে অলরেডি কাজে লাগাচ্ছে, কিন্তু ভোটারদেরকে ট্রেন করার ক্ষেত্রে তাদেরকে কাজে লাগানোর জন্য কোনো উদ্যোগ আয়োজন দেখতে পাচ্ছি না।